রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কিন্তু তার প্রতিনিধি হিসেবে। প্রেরণ করার উদ্দেশ্যে আগেই আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা মতামত দেওয়ার চেষ্টা করেছিলেন। মতামতটা জানতে চেয়েছিলেন, এটা আমরা সবাই জানি। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। সেই আলোকের সেই কথার আলোকে, সেই আয়াতের আলোকে, সূরা বাকারার 20 নম্বর আয়াতের আলোকে আমরা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশ একটা শস্য শ্যামলা সুফলা দেশ, কিন্তু ভৌগোলিক অবস্থানের দিক থেকে বাংলাদেশের অনেক, আপনি দেখেন বাংলাদেশের মানুষের দিকে তাকান, বাংলাদেশের মানুষ কিছু আছে লম্বা, কিছু আছে মিডিয়াম, কিছু আছে শর্ট, কিছু আছে সাদা, কিছু আছে কালো, বিভিন্ন শ্রেণীর পেশা, বিভিন্ন ধরনের মানুষ আছে। আমার মনে আছে যে পৃথিবীতে অনেক রাষ্ট্রই আছে এরকম বিভিন্ন, এরকম বিচ্ছিন্ন, এরকম বিবর্ণ মানুষ অথবা খুব কমই পাওয়া যায়। এই যে আলোকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনারও এরকম বিভিন্ন ধরনের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন থাকে। সারা পৃথিবীতে আছে, কিন্তু বাংলাদেশের সংখ্যাটা অত্যন্ত বেশি এবং এই সংখ্যাটা অনেক বিভিন্ন সম্মানিত হয়। বাংলাদেশ জামাত ইসলামী তথা এবং ইসলামিক দলগুলো কি চায়? আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কে জন্য প্রেরণ করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, আল্লাযী, তিনি রাসূল প্রেরণ করেছিলেন রাসূলাহু, তার রাসূলকে বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং সত্য দিন নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। কি করবে সে? লিউযহিরাহু আলাদ দীন কুল্লি, দুনিয়ায় প্রতিষ্ঠিত যত ধরনের মানব রচিত মতামত, মতাদর্শ, মানব রচিত যা কিছু আছে সবগুলোকে উপড়ে ফেলে, সবগুলোকে একেবারে শিকড় সহ উপড়ে ফেলে সেখানে দিন প্রতিষ্ঠা করে। আমরা সবাই কালেমা পড়ি না? কালেমার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি বলি? তাগুতকে কিন্তু অস্বীকার। কালেমার ইমানের পূর্ব শর্ত, কালেমার পূর্ব শর্ত কিন্তু তাগুতকে অস্বীকার। আমরা সর্বপ্রথমই বলি কি, লা ইলাহা, কোনো ইলাহা নেই। আমরা সর্বপ্রথমই স্বীকার করছি, সাক্ষ্য দিচ্ছি, কোনো ইলাহা নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকারী নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনকারী নাই। এই জন্য দুনিয়ার প্রতিষ্ঠিত যত ধরনের মানব রচিত মতবাদ আছে এগুলোকে উপড়ে ফেলে দিনকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন। বর্তমানে বাংলাদেশে কি ইসলাম প্রতিষ্ঠিত আছে? নাই। ইসলামী আইনটি প্রতিষ্ঠিত আছে? নাই। আছে? তাহলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন প্রতিষ্ঠা করার জন্য রাসূলকে প্রেরণ করেছিলেন, রাসূল যে দায়িত্ব পালন করেছেন, এখন যেখানে দিন প্রতিষ্ঠিত নাই, যেখানে কোরআনের পার্লামেন্ট নাই, কোরআনের আইন নাই, মানব রচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সেখানে একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব কি? সেখানে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার চেষ্টা চালিয়ে যাওয়ার দায়িত্ব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাবু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কুতিবা আলাইকুমুল কিতাবু, তোমাদের উপর ইসলামী আন্দোলন ফরজ করেছি, কিন্তু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমরা অপছন্দ করো। আমাদের সকল মানুষের উপর ইসলাম আন্দোলন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন না, কিন্তু সকল মানুষ কি এটা গ্রহণ করছে? না। আমরা এখানে যে কয়জন আছি, যে কয়জন ইসলামী আন্দোলনের সাথে আছি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত ইসলাম, সহকারে ইসলামিক মুভমেন্ট যেগুলো আছে এগুলোর সাথে যারা আছি, শুধু এই একটা কি, এই আয়াতটুকু কি শুধু তাদের জন্য? না না না, সকল মানুষের জন্য না? জি, সকল মানুষের জন্য কোরআন নাযিল হয়েছে না? জি, হুদাল লিন-নাস, সকল মানুষের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে না? আল্লাহ বলেছেন তোমাদের সবার উপর ইসলামী আন্দোলন ফরজ করেছে। তাহলে কি ইসলামী আন্দোলন মানে কি? ইসলামী আন্দোলন কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কি ইসলামী আন্দোলন নয়? জি জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীনকে প্রতিষ্ঠিত করছে, এটার নাম কি ইসলামী আন্দোলন নয়? বাংলাদেশ জামাত ইসলামী সহকারে ইসলামিক দলগুলো এটাই চাচ্ছে, ইসলামিক দলগুলো এটাই চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের ভিন্ন ধরনের বিভিন্ন মত পার্থক্য, মত ঐক্য, চিন্তা চেতনার ভিন্নতার কারণে কাউকে বলা হচ্ছে ইসলাম নিয়ে জামাত রাজনীতি করে, ইসলামের রাজনীতি করে। ইসলাম আর রাজনীতি এক জিনিস না। ইসলাম হচ্ছে গিয়া আপনি নামাজ কালাম পড়বেন,
মসজিদে নামাজ পড়বেন, আপনি তাসবিহ তাহলিল পড়বেন, আপনি আল্লাহর মসজিদ কেন্দ্রিক ইবাদত বন্দেগী করবেন, কিন্তু দুনিয়াব্যাপী আপনার সকল টোটাল জিন্দেগিটা যে একটা ইবাদতের অন্তর্ভুক্ত আনতে হবে, এইটা আমরা এখন চিন্তা করতে পারি। আমি যদি আরেকটু পিছনের দিকে তাকাই, জুলাই আন্দোলনে 24-এর জুলাই আন্দোলনে কেন হয়েছে? সর্বপ্রথম 2024 সালের 1 জুলাই থেকে মূলত এই আন্দোলনটা আস্তে আস্তে আন্দোলনটা শুরু হয়। এই আন্দোলনটা শুরু করেছেন আমাদের সকলের কলিজার টুকরো ছাত্ররা, তাই না? বৈষম্য বিরোধী, চাকরিতে কোটা, এই মুক্তিযোদ্ধা কোটা, এই কোটা, সেই কোটা, পোষ্য কোটা, এরকম কোটা মিলে কিছু কিছু চাকরির ক্ষেত্রে 80% শুধু কোটাই নিয়োগ, আর 20% হলো ওপেন মেধায়, 20% হলো মেধায়, আর কিছু কিছু চাকরিতে 80% শুধু কোটাই যায়, কিছু কিছু চাকরিতে 65% কোটায়, মাত্র 35% মেধায়। তাহলে এটা কি আসলে একটা রাষ্ট্রের জন্য সুখকর কোনো ব্যবস্থাপনা আনতে পারে? সেই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র, এটা একটা বাংলাদেশের ছাত্রদের জন্য চাকরি অঙ্গনে একটা বৈষম্য না? এটা বৈষম্য কিনা? সেই বৈষম্য বিরোধী আন্দোলন দিয়া ছাত্ররা মূলত এই আন্দোলন শুরু করেছিল 24-এ। ছাত্ররা চাকরির জন্য, চাকরি কোটা প্রথা বাতিলের জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে দেখা যাচ্ছে ছাত্রদের আন্দোলনের পাশাপাশি সেখানে জামাত ইসলামের দায়িত্বশীল সহকারে সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে ইনক্লুড হয়েছে, বিএনপির সকল নেতাকর্মী ইনক্লুড হয়েছে। ওই সময় ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোষর ছাড়া বাকি সকল রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে না? এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে না সাধারণ মানুষ? এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে গার্মেন্টস কর্মী, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে বিভিন্ন প্রাইভেট চাকরির কর্মীরা। সকল আবহাওয়ার সকল মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল না? আচ্ছা, যদি চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে, কোটার ক্ষেত্রে একজন গার্মেন্টস কর্মীর কি অবস্থা, ভূমিকা থাকে? একজন গার্মেন্টস কর্মী সে সরকারি চাকরিতে কোটা কি হলো না, এখানে তার কি সুবিধা হবে? একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালার, একজন দিন মজুরের তার কি ভূমিকা থাকবে? একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার তার কি এখানে সুবিধা থাকবে? সবার এই আন্দোলনটা যখন কোটা বিরোধী, এই আন্দোলনের জন্য কোটার জন্য যখন ছিল, কোটার জন্য যে পর্যন্ত ছিল সেই পর্যন্ত ছাত্ররাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু যখন দেখেছি চাকরির কোটা বিলোপের জন্য, চাকরির কোটা বাতিলের জন্য আমার আপনার ছেলে, আমার আপনার ভাই, আপনার মেয়ে, আপনার আমার ছোট বোন, ওরা যখন চাকরি করে ওদের মেধার অধিকারের জন্য, সেখানে দেখা যাচ্ছে যে ওদেরকে রাজাকার নামে ট্যাগ দিয়ে বাংলাদেশের তখন সময়ের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তি যখন সবাইকে রাজাকারের নাতি পুতি যখন ট্যাগ লাগিয়ে দিল, এক ফুসে এক নিমেষেই সারা বাংলাদেশে আলো উজ্জ্বল, সারা বাংলাদেশে একটি ভূমিকম্পের মতো সৃষ্টি হয়ে গেল। উনি মনে করেছিলেন, এই কথাটা এইভাবে বুঝেছেন, যাদেরকে উনি বুকটাকে সামনে সমুন্নত করে বলেছিলেন, বুকটাকে সামনে দিয়ে বলেছিলেন, এই আন্দোলন আমার কলিজার আন্দোলন, এই কোটা, এই রাষ্ট্র আমার কলিজার রাষ্ট্র, এই রাষ্ট্রের একজন রাষ্ট্র নায়ক, একজন রাষ্ট্রের অধিপতি, একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের পরিচালক, সে একটা দেশের মানুষকে ডিভাইডেশন করবে। আমরা তো এরকম রাষ্ট্র চাইনি, এরকম রাষ্ট্র চেয়েছি। সম্মানিত ভাইরা, এরপরই মূলত সকল ধর্ম, বর্ণ, সকল মতের লোক এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই আন্দোলনটাকে স্বাভাবিকভাবে দমন না করে জোর করে দমন করা শুরু করেছে। এই আন্দোলনটাকে ছাত্রদের করে গুলি করেছিল একটা দেশের রাষ্ট্রের প্রধান, ওই রাষ্ট্রের জনগণের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি চালাবে। এইটা এই দেশের প্রাণপ্রিয় দেশপ্রেমিক মানুষ সহ্য করতে পারে নাই, দেশপ্রেমিক মানুষ সহ্য করতে পারে নাই। এই জন্য ভাইরা, যারা আমি বলেছিলাম যে শ্রমিকরা কেন, রিক্সা শ্রমিক, সেরা ঘাট শ্রমিক, এখানে দিনমজুর, এখানে গার্মেন্টস শ্রমিক, তারা কেন আন্দোলন আসছে? তারা আন্দোলন আসছে, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারাই ছিল তারাই সবাই কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার হয়েছে। কেউ সবাই চাকরির কোটার সাথে সম্পৃক্ত তা নয়। আমাদের এখানে অসংখ্য ভাই আছে, আমাদের এখানে অসংখ্য মানুষ আছে যারা বিএনপির সাথে রাজনীতি করছে, জামাত ইসলামের রাজনীতি করছে, অন্যান্য ইসলামিক দলের রাজনীতি করছে। অসংখ্য ভাই মাসের পর মাস, বছরের পর বছর তার বাড়িতে থাকতে পারে, তার কর্মস্থানে থাকতে পারে নাই। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তারা গুলিয়ে দিয়েছে, অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা গুলিয়ে দিয়েছে, অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা ভোট দখল করে নিয়েছে, জোর করে দখল করে নিয়েছে।
এটি মানুষ সহ্য করতে পারে নাই। 2029 সালের 29 ডিসেম্বর 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচন হয়েছিল সেনা সরকারের সমর্থিত সেনা সরকারের যোগ সদস্য সেনা সরকারের একটা ভাগ বটোয়ারা নির্বাচনের মধ্যে দিয়ে সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে 29 ডিসেম্বর 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচন হওয়ার পরে 2009 সালের 6 জানুয়ারি এই সরকার তৎকালীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে সরকার পরিচালনা শুরু করে। ঠিক তার মাত্র 1.5 মাসের মাথায় 1 মাস 15 দিন তথা 45 দিনের মাথায় বাংলাদেশের চৌকা সেনা আর্মি অফিসারদেরকে তারা হত্যা করে। আর্মি অফিসারদেরকে একটা দেশে রক্ষা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই দেশের সেনাবাহিনী। ওই দেশ কোনো দেশকে যদি ধ্বংস করতে হয় তার প্রশাসনিক ব্যবস্থা আগে এই সরকার সর্বপ্রথম এসেই আমাদের আর্মি অফিসারদেরকে চৌকাশ আর্মি অফিসারদেরকে এনে একত্রিত করে 57 জন আর্মি অফিসার সরকার অসংখ্য সিপাহী অসংখ্য সেনাদেরকে তারা হত্যা করে। এরপরে 2013 সালের সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে মানুষের উপরে দেশের মানুষের উপরে গুলি একটা রায়কে কেন্দ্র করে মানুষ মিছিল করছে প্রতিবাদ জানিয়েছে সেখানে গুলি করতে হবে। 2013 সালের 5ই মে আলেম ওলামারা তাদের আন্দোলনকে তাদের যৌক্তিক কিছু দাবি নিয়ে আন্দোলন করছে সমাবেশ করছে সেখানে রাতের আধারে মানুষকে গুলি করে হত্যা করে। এটা কি একটা রাষ্ট্রের প্রধানের কাজ না। 2014 সালের 5ই জানুয়ারি তারা যেন কোনো একটা নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে জনগণ ভোট দেয় সবাই এদেশের মানুষ সেই নির্বাচনকে বয়কট করেছিল। 154 জন এমপি ক্যান্ডিডেটে 11টি কোনো প্রার্থী কেউ দাঁড়ায় না। তাহলে 154টাই যদি বিনা কন্টেস্টে হয় তাহলে সেখানে কি আর নির্বাচন হয়? সেটা কি নির্বাচনী কোনো বৈধতা পায়? 2018 সালের নির্বাচনে আবার কি দেখেছি, দিনের পর রাতেই তারা ভোট দিয়ে ভোট বাক্স করে দিয়েছে। 2024 সালের নির্বাচন আমরা কি দেখেছি, নিজেরা নিজেদের কন্টেস্টে দাঁড়িয়েছে, নিজেরা নিজেদের এগেইনস্টে দাঁড়িয়েছে। একই দলের 3 জন প্রার্থী দাঁড়িয়েছে। আমাদের ঢাকা 19 আসনেতে একটি প্রার্থী, সারা বাংলাদেশে এরকমই। তার মানে হচ্ছে এই 2024 সালের আন্দোলনে মানুষ পঙ্গপালের মতো ফিনিক্স পাখির মতো মানুষ কেন সম্পৃক্ত হয়েছে? সকল মানুষগুলো এই বাংলাদেশের 2 থেকে 3% সুবিধাভোগী, আর সেই ফ্যাসিস্ট সরকার এবং তার দোসর ব্যতীত সকল মানুষ কোনো না কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছিল। সকল মানুষ তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন, সকল মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন, সকল মানুষ তার নিজের জন্মভূমি থাকাকে তারা অপরাধ হিসেবে গ্রহণ করেছে। যে যার নিজের বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থাটা তারা এরকম করেছিলেন, বাড়ি ঘরে বসে ছেলে এবং ছেলের বাপে যদি কোনো পরামর্শ করে, ছেলে এবং ছেলের বাপেকে ঘর থেকে ধরে নিয়ে যায়, তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকে সম্পৃক্ত হচ্ছে। একটা মাদ্রাসার 2 জন টিচার যদি হোটেলে বসে কথা বলে, সেটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মিটিং, তারা সেখানে ষড়যন্ত্র মিটিং করে তারা গ্রেফতার করেছে। আমাদের অসংখ্য ভাইকে তারা ক্রস ফায়ার দিয়ে অসংখ্য ভাইকে গুম করেছে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11 জন, 1 থেকে 11 জন শীর্ষস্থানীয় দায়িত্বশীলদেরকে তারা হত্যা করেছে। 5 জনকে দিয়েছে ফাঁসি, 5 জনকে দিয়েছে সরাসরি ফাঁসি। 5 জন জেলখানায় বিনা চিকিৎসায় বিনা সেবায় তারা মৃত্যুবরণ করেছেন। আর একজন আমাদের সকলের প্রিয় প্রাণের পাখি মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে মেডিকেল কিলিং এর মাধ্যমে তারা হত্যা করেছে। এটা এই রাষ্ট্র সহকারে, বাংলাদেশ সহকারে সারা বিশ্বব্যাপী মানব জাতি সম্মান জানায় না। এই প্রেক্ষাপটে এই সকল বৈষম্যের পরে জুলাই 2024 5ই আগস্ট তৈরি হয়েছে। 5ই আগস্টের পরে মানুষ কি চায়? 5ই আগস্টের যে এত মানুষ আন্দোলনে পঙ্গপালের মতো ছুটে এসেছিল, কি চায়? 5ই আগস্টের পরে মানুষ চায় তার ভোট অধিকার, মানুষ চায় তার নৈতিক অধিকার, মানুষ চায় তার নাগরিক অধিকার, মানুষ চায় যে সুস্থভাবে বেঁচে থাকতে সে নিজের কামাই নিজে করবে, সে নিজের কামাই নিজের কাজ নিজে করবে, নিজের কাজ অনুযায়ী সে নিজে তার পরিবার পরিচালনা করবে। কিন্তু একটা মহল 5ই আগস্টের পরে আমরা দেখি যে একটা মহল সেই মানুষের আবার বিগত সময়ের মতো মানুষের নাগরিক অধিকার নিয়ে ছিনিমিনি করা হচ্ছে।
মানুষকে সুস্থভাবে বাঁচতে দেওয়া হচ্ছে না, মানুষকে সুস্থভাবে চলতে দেওয়া হচ্ছে না, মানুষের সুস্থভাবে তার দিনাতিবাদ করতে দেওয়া হচ্ছে। এই জন্য ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামিক দলগুলো কি চায়? বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামিক দলগুলো চায় বাংলাদেশকে সর্বপ্রথম চায় এই দেশকে একটি কল্যাণ এবং ইসলামিক রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য। এই বাংলাদেশের সংবিধানটা হবে আল কোরআনের সংবিধান। বাংলাদেশের পার্লামেন্টে আল কোরআনের আইন পাশ হবে, মানব রচিত কোনো আইন পাশ হবে না। তাহলে মানব রচিত আইন কি মানুষের জন্য কল্যাণ, না কোরআনের আল্লাহ প্রদত্ত আইন মানুষের জন্য কল্যাণ? আল্লাহ প্রদত্ত। যদি কোরআনের সংবিধান এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই রাষ্ট্রে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, এই রাষ্ট্রে কোনো ধরনের ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, চুরি কিছু থাকবে না। কিন্তু এই রাষ্ট্রে কিছু কিছু দল, কিছু কিছু মানুষ, তারা এই রাষ্ট্রে শরিয়া আইন চায় না, কোরআনের আইন চায় না। আরে ভাই, সৌদি আরবে কি কোরআনের আইন শাসন প্রতিষ্ঠিত আছে না? ইসলামিক রাষ্ট্রগুলো কোরআনের আইন প্রতিষ্ঠিত আছে না? তাহলে কোরআনের আইনে তারা বলে, কোরআনের আইনের ভিতরে অন্যতম একটা নির্দেশনা আছে, চোর পুরুষ হোক চোর নারী হোক, তার শাস্তি হচ্ছে তার হাত থেকে। আসলে সৌদি আরবের মানুষের কি হাত নাই? হাত আছে কিনা? তার আইনও আছে, কোরআনের আইনও আছে, তাদের হাতও আছে, কিন্তু তাদের ভিতরে কি নাই? চুরি নাই। তাহলে এই রাষ্ট্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনারা তো ভয় কিসের? আমার আপনার কেউ ভয় থাকার কোনো কারণ আছে? যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে হাত কাটা দরকার হবে না, বরঞ্চ চুরি বন্ধ হয়ে যাবে। এই রাষ্ট্রের মানুষ, এই রাষ্ট্রের আপামর জনসাধারণ, এই রাষ্ট্রের 18 কোটি মানুষ চায় না এই রাষ্ট্র থেকে চুরি বন্ধ হোক, এই রাষ্ট্রে দুর্নীতি না থাকুক, এই রাষ্ট্রে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি কোনো কিছু সবকিছু আমূল উৎপাদন হয়ে যায়। 5ই আগস্ট পরবর্তী, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের এক একটা মানুষের চাওয়া হচ্ছে, আমার ভোট আমি যেখানে দেব, আমার মতামতের ভিত্তিতে একটা রাষ্ট্র সরকার গঠন হবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে আল কোরআনের অনুযায়ী। যদি আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে আমরা কোরআনের আহ্বান নিয়ে যাচ্ছি, মানুষ যদি আমাদেরকে সমর্থন দেয়, মানুষ যদি আমাদেরকে রায় দেয়, তাহলে আমরা এই দেশের, আমাদের মোহতারাম আমিরে জামাত বলছেন, আমরা শাসক হব না, আমরা খাদেম হব। আমরা সরকার, আমরা রাষ্ট্রের শাসক হব না, আমরা কি হব? খাদেম হব। এই দেশের 18 কোটি মানুষ যদি এটা গ্রহণ করে, আমাদের পক্ষে যদি রায় দেয়, তাহলে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাব। যদি না দেয়, কোনো সমস্যা নেই। এখন আমাদের কাছে, তাহলে এই ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের কাছে, আমাদের ভোট কেন্দ্রের দায়িত্বশীলদের কাজ হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে, আমরা যেই আলোকে আপনাদেরকে আহ্বান করেছি, আমাদের 8 নং ওয়ার্ডের টোটাল 20টা ভোট কেন্দ্র। কয়টা ভোট কেন্দ্র? 20টা ভোট কেন্দ্র। কিন্তু 20টা ভোট কেন্দ্র হচ্ছে 12টা শিক্ষা প্রতিষ্ঠান। কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে? 12টা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা 8 নং ওয়ার্ডটাকে 12টা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? 12টা ভাগে ভাগ করেছি। আমরা যদি এখান থেকে শুরু করি, নাসিরউদ্দিন স্কুল, এরপর আছে সুইডেন বাংলা স্কুল, মতিউর রহমান স্কুল, এই পাশে হলিসলি স্কুল, এই পাশে আছে মন্ডল আইডিয়াল স্কুল, এরপর হচ্ছে বার্ডস ভ্যালি স্কুল, এরপর হচ্ছে গিয়ে আব্দুর রশিদ মডেল স্কুল, এরপর আছে কাইসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল, এরপর আছে জেল মডেল স্কুল, এরপর এদিকে যদি যায় আমার স্কুল, এরপর আছে আমার স্কুল বলতে হাজি জয়নুদ্দিন স্কুল, এরপর জেন্ডাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল, এরপর হচ্ছে গিয়ে ওইপর আছে আমিন মডেল স্কুল। এই 12টা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমরা টোটাল 8 নং ওয়ার্ডটাকে 12টা ভাগে ভাগ করে আমরা প্রত্যেকটা 12টা শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে আমরা 12টা কমিটি করেছি, যেটার নাম হয়েছে কেন্দ্র কমিটি। তাহলে কেন্দ্র কমিটির কাজ, কেন্দ্র কমিটির 3টা কাজ। কয়টা কাজ? কেন্দ্র কমিটির 3টা কাজ। 1 নম্বর কেন্দ্র কমিটির কাজ হচ্ছে, এই আপনার 12টা ভাগের একটা ভাগ আছে নাসিরউদ্দিন মডেল স্কুল। এই নাসিরউদ্দিন স্কুলের যে এরিয়াটুকু পড়ছে, এই এরিয়াটুকু আপনারা যে কমিটিতে আছেন, তা এই এরিয়াটুকুর যত লোক বসবাস করে, এই এরিয়াটুকু যত লোক, এখন আমাদের কি সময় আছে? 1 সপ্তাহ, 1 মাস, 3 মাস, আমাদের এখনো মিনিমাম সরকার ঘোষণা অনুযায়ী আমাদের এখনো 5 মাস সময় আছে। 5 মাস সময় আছে। তাহলে নাসিরউদ্দিন স্কুলের যে এরিয়াটুকু আছে, তাহলে আমরা 5 মাসে মিনিমাম 3 বার মানুষের কাছে যাওয়া যাবে না? যতটুকু এরিয়া আছে, আমরা 8 নং ওয়ার্ডের উদ্যোগে একটা কমিটি করলাম, টোটাল ওয়ার্ড একটা কমিটি ঘুরে ফেললো, দাওয়াতি কাজ করলো, তা না। আমরা মানুষকে দাওয়াত দিব যে একটা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই। আমরা বাংলাদেশে বিশেষ করে এখন বাংলাদেশের অনেক মানুষই, বিশেষ করে গত 1 সপ্তাহে বলা বলি শুরু করে দিয়েছে। মানুষের গত 1 সপ্তাহে, গত 2 সপ্তাহে, 15 দিনে মানুষ বলেছে যে এদেশে ইসলামিক সরকার, ইসলামিক দল যারা আছে, তারা যদি ক্ষমতায় আসে, তাহলে এই দেশটা কিভাবে চলবে? ডাকসুর দিকে একটু তাকান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে একটু তাকাইলেই অ্যান্সার পেয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোট বিপ্লব হয়েছে, ভোট বিপ্লব হওয়ার পরে যারা নির্বাচিত হয়েছে ভিপি, জিএস, এজিএস সহকারে যারা প্যানেল, যে প্যানেল নির্বাচিত হয়েছে, তারা কি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপরে কি তারা মানে প্রশাসক হয়েছে না তাদের খাদেম হয়েছে? খাদেম হয়েছে। বলা হয়েছে ছাত্র শিবির জামাত ইসলাম ছাড়া অন্য মহল থেকে বলেছেন, সাধারণ পাবলিক থেকে বুদ্ধিজীবীরাই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির এখান থেকে কিছু নিতে আসে নাই, এখানে দেওয়ার জন্য এসেছেন। আমাদের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাকরি নির্বাচনের পাশে কিছু মানে কিসের জন্য আমরা ভিজিটের জন্য গিয়েছিলাম, আশেপাশে সামনের পিছনে কেটে লোকজন বলা বলি শুরু করেছে। আমরা মন থেকে দোয়া করি যে ছাত্র শিবিরের যে প্যানেল আছে ওরা বিজয়ী, যদি ওরা বিজয়ী না হয়, অন্য কেউ যদি বিজয়ী হয়, ওরা বিজয়ী না হয়ে অন্য কেউ যদি বিজয়ী হয়, কালকে আসবে যে প্রত্যেক দোকান প্রতি 5,000 করে টাকা দেবেন, আমাদের একটা বিজয় উৎসব পালন করবে, বিজয় একটা অনুষ্ঠান করতে হবে, সবাই 5,000 করে টাকা দেবেন, 2,000 করে টাকা দেবেন, 1,000 করে টাকা দেবেন। এই দোকানদাররা সামনের পিছনের আশেপাশে সকল দোকানদাররা এরকম একটা আতঙ্কের ভিতরে ছিল। আর যদি শিবির আসে, শিবিরের প্যানেল যদি আসে, তাহলে এরকম কিছু হবে না, এরকম কিছু হবে না। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচিত হওয়ার পরে ছাত্ররা ফ্লোরিং করতো। সেখানে সাদিক বিবি সেখানে 350 সিটের ব্যবস্থা করবে এই ঘোষণা দিয়ে 100 সিটের 100 খাটের ব্যবস্থা অলরেডি করে ফেলছে। রিডিং রুমে পাঠাগারে গরমে ছেলেপেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু আপনার আমার গ্রামগঞ্জের সেই স্কুল মাদ্রাসার সেখান থেকে উঠে আসে, কিন্তু আপনার আমার গ্রামগঞ্জের একটা কলেজের ছাত্র আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু এক নয়। কারণ আপনার আমার আশেপাশের কলেজে যারা পড়ে, ওদের সর্বোচ্চ ইচ্ছা, ওদের সর্বোচ্চ ভিউ, ওদের সর্বোচ্চ যদি ভীষণ চিন্তা করেন, ওদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি ঢাকায় অনার্স মাস্টার্স করার পরে কি হবে, ওরা বলবে যে আমি অনার্স মাস্টার করার পরে আমি এই কলেজের টিচার হব, অনার্স মাস্টার্স করার পরে আমি একটা স্কুলের শিক্ষক হব, অনার্স মাস্টার্স করার পরে আমি এই চাকরি করবো, অনার্স মাস্টার্স করার পরে আমি ভালো একটা ব্যাংকে চাকরি করবো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এইখানে স্টুডেন্টের যদি চিন্তা এইটা হয়, তাহলে এই জাতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চিন্তা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চিন্তা হতে হবে আমি এই রাষ্ট্রটাকে সুন্দর করে গঠন করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চিন্তা থাকতে হবে আমি এই রাষ্ট্রটার আমূল পরিবর্তন করার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করবো, যেটা 24-এ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, যাদেরকে আমরা অনেকেই চিনি। শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করার পরে শিশির মনিরকে যখন আমাদের সুনামগঞ্জের বিরাইশাল্লাহ আসনের যখন এমপি ঘোষণা করা হয়, প্রার্থী ঘোষণা করা হয় জামাত ইসলামের পক্ষ থেকে, উনি এলাকায় গেছে। এলাকায় যাওয়ার পরে দেখেছি আসলে আগে তো এলাকায় ঢুকতে পারে নাই, ঢুকতে পারে নাই। ওনার যখন ছুটি হয়েছে, যখন মানে কোর্ট বন্ধ ছিল, যখন যে সময় কোর্ট চলছিল সে সময় মাঝে মাঝে বাসায় থাকতো, মাঝে মাঝে বাসায় থাকতে পারতো না। যে সময় অনেক সময় কোর্ট 15 দিনের জন্য 1 মাসের জন্য বন্ধ থাকে, তখন কি করবে? সারা বছর ঢাকা থাকে, এই মানুষ বন্ধের পরে তো গ্রামে যায়। কিন্তু আমাদের অনেক ভাইদের সৌভাগ্য হয় না গ্রামে যাবে, আমার আত্মীয় স্বজন লন্ডন থাকে, উনি হয়তো বা লন্ডনে চলে গেছে। কিন্তু প্রার্থী ঘোষণার পরে এলাকায় যখন গেছে, এলাকায় যাওয়ার পরে দেখে 3টা ইউনিয়নে বিগত 3 বছরে বিদ্যুৎ বন্ধ। বিগত 3 বছরে বিদ্যুৎ বন্ধ। কেন বিদ্যুৎ বন্ধ? 16 লক্ষ না 17 লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে, এই জন্য বিদ্যুৎ অফিস বিদ্যুৎ বিল লাইন কেটে দিচ্ছে। এটা তো স্বাভাবিক, লাইন তো কেটেই দিন। উনি করলো কি, নিজ উদ্যোগে এই টোটাল বিল পরিশোধ করে সেখানে বিদ্যুতের ব্যবস্থা চালু করে। এরকম একটার পর একটা কাজ করার মধ্য দিয়ে একটা দেশের, একটা রাষ্ট্রের একটা সুনাগরিক তার দেশের জন্য, তার এলাকার জন্য কি করণীয় ভূমিকা পালন করে, এটা যদি আপনারা মাঝে মাঝে যদি শিশির মনিরের কাজগুলো দেখেন, আপনাদের জন্য আমাদের জন্য অনেক ভালো কিছু চিন্তা চেতনার ভিতরে আমাদের পরিবর্তন আনতে আমরা সক্ষম হব, আনতে সাহায্য করবে, সহযোগিতা করবে। সম্মানিত ভাইরা, এরপর হচ্ছে আমাদের এখানে কি কাজ, কিন্তু আপনাদের সাথে আমরা শেষ করার চেষ্টা করব। আমাদের এখানে কি, আমাদের এই কেন্দ্রে কি কাজ? আমাদের এই কেন্দ্রে আমরা বলছিলাম 3টা কাজ। কয়টা কাজ বলছিলাম? 3টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে ইসলামের পক্ষে, ইসলামী শাসনের পক্ষে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে জনমত গঠন করার জন্য মানুষকে দাওয়াত দেওয়া। যে জামাত ইসলামকে যদি আপনি ভোট দেন, ইসলামিক দলগুলো যদি আপনি সমর্থন করেন, ইসলামিক দলগুলো যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, তাহলে এই সুবিধাগুলো আমরা পাবো। সেখানে আপনাদের কোনো চাঁদাবাদী চাঁদা দিতে হবে না, চাকরির ক্ষেত্রে আপনার কোনো ঘুষের ব্যবস্থা, ঘুষ দেওয়া লাগবে না। একটা রাষ্ট্রের নাগরিকদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদেরকে তার মৌলিক অধিকার তার কাছে বলতে দেবে।
তার কাছে পৌঁছে দেবে। রাষ্ট্রের যতগুলো সেকশন আছে, যতগুলো সেক্টর আছে, সেখানে তার মৌলিক অধিকারগুলো রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আমরা দেখেছি বিজেপির চাউল আনতে গিয়ে, ইসের টাকা আনতে গিয়া, বিধবা ভাতা আনতে গিয়া, বয়স্ক ভাতা আনতে গিয়া সেখানে ঘুষও দিতে হয়েছে, আবার পৃষ্ঠে মানুষ নিহত এরকম ভাবে দেখেছি। চাকরির জন্য মানুষের একজন ছেলে তখন গ্রামগঞ্জে একটা ছেলে লেখাপড়া করার পর অনার্স মাস্টার্স করার পরে চাকরির জন্য তার বাবা মা ওই ফ্যামিলি কত যে টাকা কত জায়গায় দিচ্ছে, টাকা না দিলে চাকরি হবে না, কিন্তু আমি টাকা দেবো চাকরি হওয়ার জন্য, সেই টাকাটা কোন জায়গায় দিলে চাকরি হবে সেইটার জন্য কিন্তু সিদ্ধান্ত এনে দেয় ঢুকতে হয়েছে না, যে আমি টাকা দেবো, আসলে টাকা দিলে মানে চাকরি হবে না, টাকাটাই মার যাবে, এরকম অবস্থা না। অথচ একটা রাষ্ট্রের একটা ছেলে, একটা স্টুডেন্ট অনার্স মাস্টার করার পরে তার কেন চাকরির জন্য টাকা দিতে হবে? ওই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আমার সার্ভে করে, আমার এই এলাকার ভিতরে, আমার এই ঢাকা জেলার ভিতরে কতজন মাস্টার্স পড়া স্টুডেন্ট বেকার আছে, তার ওই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে তাদের চাকরির ব্যবস্থা করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারো আছে এসএসসি পাস করার পরে তারা ইন্টারে পড়ার মতো ওই ফ্যামিলির সক্ষমতা হয় নাই, তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করা। যদি পড়াশোনার সুযোগ ওই ফ্যামিলি করতে না পারে, তাহলে এই এসএসসি পাস করার পরে তার জন্য কি চাকরি তার জন্য উপযোগী, এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে খুঁজে সার্ভে করে। এখানে যে 2 লক্ষ লোক থাকে এসএসসি পাস, তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারা ইন্টার পাস করার পরে ঝরে গিয়েছে, তাদের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদের প্রত্যেক সেকশন ভিত্তিক চিন্তা করে এই রাষ্ট্রের মৌলিক যে দায়িত্বগুলো যদি আমরা জামাত ইসলাম তথা ইসলামিক সরকারকে যদি আমরা ইসলামিক দলগুলোকে যদি আমরা সমর্থন দিই, তাহলে এই সুবিধাগুলো আমরা ভোগ করতে পারবো। এই জন্য জামাত ইসলাম তথা ইসলামিক দলগুলোর পক্ষে জনমত তৈরি করার জন্য সবাইকে দাওয়াত দেওয়া, সবাইকে কনভিন্স করা, এই মেসেজগুলো পৌঁছানো, এই মেসেজগুলো পৌঁছানো। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই এরিয়াটুকু আপনাদের যেটা আছে, এই নাসিরউদ্দিন স্কুলের যে এরিয়াটা আছে, এই এরিয়াটাকে আবার 5টা-6টা করে ভাগ করা। কিরকম ভাগ করা? এক একটা এরিয়া এক একটা মহল্লা ভিত্তিক না। যেমন এই রাস্তা আমরা যদি এই ফকিরবাড়ির সামনে থেকে এই রাস্তাটা নাসিরউদ্দিনের ভাগ দিয়ে যে রোডটা গেল, যে রোডটা মনারমোড়ের দিকে গেল, এই রোডটাকে কেন্দ্র করে যে আমরা একটা রোডকে ধরি, এই একটা রোডের সামনে গিয়ে আবার এদিক ওদিকে 2-4টে গলি আছে না, প্রত্যেক গলিকে এক একটা মহল্লা ভাগ করা, প্রত্যেক গলিকে এক একটা মহল্লায় ভাগ করা, অথবা 50টা করে বাড়িকে এক একটা মহল্লা হিসেবে, 50টা বাড়িকে এক একটা মহল্লা হিসেবে ভাগ করার পরে কয়টা ভাগ হয় সেই ভাগটাকে কেন্দ্র করে এই করা মহল্লা কমিটি করা। এটা কি করা? মহল্লা কমিটি করা। যেমন এইখানে 50টা বাড়ি, 50টা বাড়িতে যদি 300 ফ্যামিলি থাকে, এই 300 ফ্যামিলি নিয়ে এক একটা মহল্লা কমিটি থাকবে। এই 300 ফ্যামিলির মধ্যে থেকে 20 থেকে 30 জন ব্যক্তিকে ওই এলাকার যারা কোরআনের পক্ষে থাকতে চায়, যারা ইসলামিক সরকার আসুক এটা চায়, সে জামাত ইসলামী না করুক, সে চরমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত না থাকুক, সে অন্য কোনো ইসলামিক দলের সাথে না থাকুক, কিন্তু যারা দাদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং ব্যয় করা অস্থিরতা মুক্ত একটি সমাজ ব্যবস্থা চায়, তাদেরকে সম্পৃক্ত করে একটা করে কমিটি করে দেওয়া। 300 ফ্যামিলিকে কেন্দ্র করে এখানে 20 থেকে 30 জন লোক নিয়ে একটা করে কমিটি করে দেওয়া। এরকম যদি আমাদের এই নাসিরউদ্দিন স্কুলের এরিয়ার ভিতরে যেটা করি, আমি যদি বলি যে এরকম 50টা করে বাড়িতে আমরা একত্রিত করি, এখানে মিনিমাম 7 থেকে 8টা মহল্লা কমিটি দরকার হবে। সেই 7 থেকে 8টা মহল্লা কমিটি নির্ধারণ করে দেওয়া 2 নম্বর কাজ। এরপরে তাদেরকে নিয়ে মাসে 1 মাসে 2 মাস অথবা মহল্লা কমিটি যিনি সভাপতি সেক্রেটারি থাকবেন তাদেরকে নিয়ে মাসে একটা করে প্রোগ্রাম করা, এই তাদের মাধ্যমে অথবা তাদেরকে নিয়ে দাওয়াতি কাজগুলো করা। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের এই নাসিরউদ্দিন স্কুলে এখানে আমাদের ভাই বলেছেন অনেকে আমরা এই এলাকার ভোটার না, ভাই বলছে আমি এই এলাকার ভোটার না, ভাই হয়তো বা বলেছেন কিন্তু আমরা এখানেই অনেকে হয়তো এই এলাকার ভোটার না, কিন্তু আমরা তো বাংলাদেশের ভোটার। আমরা এই এলাকার ভোটার না, কিন্তু আমরা বাংলাদেশের বাইরের কেউ নাই, আমরা বাংলাদেশের বাইরের কেউ নাই, আমরা সবাই বাংলাদেশের ভোটার। আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন, আমাদের দাওয়াতি গ্রুপে এখন যে দাওয়াতি গ্রুপ বের হচ্ছে, ডেইলিতে আপনি 50 জনকে দাওয়াত দেন এই এলাকায়, বিশেষ করে এই এলাকায় 50 জনের ভিতরে 20 জন পাবেন আপনি এই এলাকার ভোটার, বাকি 30 জন এই এলাকার ভোটার না। আমি কি তাদেরকে দাওয়াত দিব না? আমি তাদেরকে দাওয়াত দিব না? আমি তাদেরকে দাওয়াত দিব এই 30 জন যিনি যার যে এলাকায় আছে সেখানে গিয়ে জামাত ইসলাম তথা ইসলামিক দলের পক্ষে যিনি দাঁড়ায়, এই লোককে তো আমাদের ওইখানে যারা কাজ করে তারা তো এই লোকদেরকে পাবে না, পাবে তারা এই লোককে পাবে না। আবার এই এলাকার লোক আছে, অনেকে আছে ঢাকাতে আছে, অনেকে আছে চিটাগাঁয়ে আছে, তাদেরকে আবার সংশ্লিষ্ট এলাকায় দাওয়াত দেবে। এই জন্য ভাইরা আমরা যে যেখানে আছি সকল মানুষকে এই সম্পৃক্ত করা, এবং এই এলাকার যারা ভোটার আছে, এই এলাকার যারা ভোটার আছে এবং এখন যারা এই এলাকার ভোটার নাই, তারা তো নির্বাচনের 2 দিন আগে 1 দিন আগে এলাকায় চলে যাবে, নির্বাচনের 1 দিন আগে 2 দিন আগে এলাকায় চলে যাবে না। আপনি যখন 1 মাস দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করার পরে আমরা দেখেছি বিগত আমি এক সপ্তাহ যদি আমি সার্ভিস যদি বলি, আমরা এই এলাকায় আমাদের টোটাল ধামসোনা ইউনিয়নে
টোটাল ধ্বংসনা ইউনিয়নে দৈনিক প্রায় 50টার মতো গ্রুপ বের হয়। কয়টার মতো গ্রুপ বের হয়? 50টার মতো গ্রুপ বের হয়। এভারেজে যদি 70 জনকে দাওয়াত দেয়, যদি 70 জনকে দাওয়াত দেয়, সেখানে 50 জন আগামী 50 জন পজিটিভলি রায় দেয় যে আমরাও এরকম একটা সরকার ব্যবস্থা চাই, আমরাও জামাত ইসলামের নেতৃত্বে, ইসলামিক দলগুলোর নেতৃত্বে এরকম একটা সরকার ব্যবস্থা চাই, যেখানে মানুষের মৌলিক অধিকার মানুষ পাবে, যেখানে ইসলামের সুশাসন, ইসলামের সুমহান ব্যবস্থাপনা মানুষের ভিতরে থাকবে। এরকম 70-এর ভিতরে কয়জন পাই? 50 পাই। 70-এর ভিতরে 10 জন পাই না ভাই। আমরা টোটাল পুষ্টি সুবিধা ফ্যামিলি সহকারে আমরা একেবারে আগে থেকে আমরা বিএনপি করি, আমরা বিএনপি পাই না। আমরা আমার ফ্যামিলি এখন অমুক দলের সাথে আছে, আমরা অমুক না। এরকম আছে 50 জনের ভিতরে 70 জনের ভিতরে 10 জন আছে, এরকম বলেন, এরকম তো থাকবেই। যদি সকল মতামতের লোক না থাকে তাহলে রাষ্ট্রের গণতন্ত্র থাকবে। আর বাকি 10 জন আছে যে এখনো ভাই কি হয় কি হয় না, আগামী নির্বাচন হবে কি হবে না, আদৌ যে অবস্থা হবে পিয়ার পদ্ধতি হবে না এফটিপিটি সিস্টেমে হবে না কোন সিস্টেমে হবে, এই তিন সরকারের অধীনে হবে না আরেক কেয়ারটেকার সরকার হবে, ইংরেজ সরকার কতদিন পর্যন্ত টিকতে পারবে না, এই এখন ভাই সিদ্ধান্ত নেই। সিদ্ধান্তহীনতায় 10 জন পাওয়া যায়। আমরা এই সিদ্ধান্তহীনতায় 10 জন আছি, এখান থেকেও আমরা এটাও বাদ দিলাম। ওই যে 10% আমাদেরকে 10 জন বাদ দিচ্ছে সেটাও বাদ দিলাম। বাদ দেওয়ার পরে 70 জনের ভিতরে জামাত ইসলাম তথা ইসলামের পক্ষে রায় দেয় কতজন মানুষ? 50 জন মানুষ রায় দেয়। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আগামী নির্বাচনে এরকম একটা ভূমিদস বিজয় বাংলাদেশের মাটিতে হবে। কিন্তু এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে, মানুষের রায় আছে, মানুষের জনসমর্থন আছে, কিন্তু মানুষকে এই মানুষগুলোকে ট্যাকেল দিতে হবে। তিনি যে ভোটটা দেবে সেই ভোটটা পাহারা দেওয়ার দায়িত্ব ওই মানুষটার না, ভোটটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে যারা ক্যান্ডিডেট আছে, রাজনৈতিক দল আছে, তাদের নেতা এবং কর্মীদের। পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আপনার। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এখানে আমরা 15 জন লোক আছি, 15 জনের ভিতরে আমরা 5 জন আছি এলাকার ভোটার, 10 জন আছি বাংলাদেশের বিভিন্ন অন্য অঞ্চলের ভোটার। তাহলে আমরা এই 5 জনই কি পাহারা দিতে পারবো? না, 5 জনকে পাহারা দেওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? আমাদের এই আমরা যে 15 জন আছি, এই 15 জন মিলে আরো 300 লোক জামাত ইসলামের একনিষ্ঠ ইসলামী আন্দোলনের ইসলামের পক্ষের ভোটের পক্ষের একনিষ্ঠ 300 জন কর্মী তৈরি করতে হবে। 300 জন কর্মী করলে হবে কি, এখান থেকে 20 থেকে 25 জনকে আমরা সেন্টারের ভিতরে, কেন্দ্রের ভিতরে আমরা এজেন্ট হিসেবে দেবো। আমরা কেন্দ্রের ভিতরে এজেন্ট হিসেবে দেবো। বাকি 200 থেকে 250 লোক বাহিরের পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য, বাহিরের জনমত গঠনের জন্য, বাহিরে এই ভোটগুলোর পাহারা দেওয়ার জন্য রাখতে হবে না? আপনার দায়িত্ব হচ্ছে, মূল দায়িত্ব হচ্ছে 2টা। 1 নম্বর দায়িত্ব হচ্ছে আপনি মানুষকে ইসলামের পক্ষে, আপনি মানুষকে দাঁড়িপাল্লার পক্ষে, মানুষকে ইসলামিক সরকারের পক্ষে আপনি মতামত আপনি দাওয়াত দেন। মানুষ আপনার দাওয়াত অলরেডি দাওয়াত আপনার অনেকাংশে গ্রহণ করে ফেলছে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনি মানুষ যে আপনাকে মতামত দিবে সেই মতামতটার পাহারা দিয়ে আপনার রেজাল্টটাকে আপনার ঘরে তুলে নিয়ে আসে, এই জন্য ভাইরা আমার যেটা বলেছিলাম যে আমার যদি এখানে 7টা মহল্লা কমিটি হয়, 7টা মহল্লা কমিটি থেকে যদি আমার এখানে প্রত্যেক মহল্লা কমিটিতে আমরা 20 জন করে লোক দেই, তাহলে 7 দিনে কত? 140। এখন আমাদের জনশক্তি যারা এই এলাকার ভোটার সেখানে আছে না 200 থেকে 250 আছে না এই এলাকার ভোটার। আমাদের যদি এই মহল্লায় 1000 লোক থাকে, 200 থেকে 250 এই এলাকার ভোটার আছে, বাকিরা বললাম যে বিভিন্ন এলাকায় থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে এই মানুষগুলোকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, মানুষের মতামতটাকে গ্রহণ করা, আশা করছি যে এই কাজগুলো আমরা করতে পারি। আশা করছি আমরা এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, বাংলাদেশ জামাত ইসলামের তথা ইসলামী দলের পক্ষে যে রায়গুলো আসবে, সেই রায়গুলো যদি আমরা নির্বিঘ্নে, আমরা নিঃসংকোচে আমরা পাহারাদারের ভূমিকা পালন করতে পারি, আশা করা যায় বিগত 54 বছরে মানুষ যেভাবে যে সরকার বিভিন্ন ধরনের বিভিন্ন সরকার ব্যবস্থা দেখেছে, আমরা একটা টার্ম 5টা বছরের জন্য আমরা এই দেশের মানুষকে ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামের খাদেম হিসেবে, এই দেশের খাদেম হিসেবে আমরা 5টা বছরের মানুষের কাছে ভিক্ষা চাই, পরীক্ষা করার জন্য চাই, টেস্ট হিসাবে চাই। আশা করছি মানুষ আমাদেরকে ফিরাবে না, ইনশাআল্লাহ। যার প্রমাণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা সেন্টার যেখানে সারা বাংলাদেশের এমন জেলা নাই, এমন কোনো থানা নাই যেখানে স্টুডেন্ট আছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভিপি হবেন, বাংলাদেশের 300 এমপির নাম কয়জনে জানেন? বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহকারে আর 2-4 জন উপদেষ্টা ছাড়া সকল উপদেষ্টার নাম কয়জনে জানেন? কিন্তু সাদিক খান ফরহাদের নাম সবাই জানে না।
এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মিনি পার্লামেন্ট হিসেবে বলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই মূলত যুগে যুগে এই বাংলাদেশের ইতিহাসের সাথে যতগুলো ইতিহাস জড়িত আছে সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথেই রিলেটেড আছে। আমরা আশা করছি আগামী রায় ইসলামের পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমার আপনার দুইটা দায়িত্ব, আমি আবারও বলতে চাই, আমার আপনার দুইটা দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হচ্ছে আমার আপনার সকল মানুষের কাছে মিনিমাম 3 বার সকল মানুষের কাছে যাওয়া। 2 নম্বর দায়িত্ব হচ্ছে এইখানে আমি আপনি থাকবো না, নির্বাচনের দিন যদি আপনি না থাকেন, আপনার প্রতিনিধি হিসেবে আপনি আরো এই 5 মাসে আরো 10 জন লোক তৈরি করবেন ইসলামের পক্ষে, ইসলামিক ভোটের পাহারাদারের পক্ষে। পারবো না ইনশাআল্লাহ? এই আশাগুলো করে আমার প্রাথমিক কথা শেষ করছি। দ্বিতীয়ত, এখানে কিছু ভাই কথা বলেছেন ইসলামিক দলগুলো এক হচ্ছে কিনা। ইসলামিক দলগুলো অনেকটাই এক হয়ে যাচ্ছে। এই যে বর্তমানে যে আন্দোলন হচ্ছে, বিশেষ করে জামাত ইসলাম সহকারে 5টা ইসলামিক দল, 7টা ইসলামিক দল মানে ইসের কর্মসূচি ছিল 18 তারিখ, 19 তারিখ এবং আগামী 26 তারিখ। 18 তারিখ ছিল ঢাকায় সমাবেশ এবং মিছিল, পরে 19 তারিখ ছিল বিভাগীয় সমাবেশ এবং মিছিল, আগামী 26 তারিখ আছে জেলা এবং উপজেলা শহরে মিছিল। এই যুবপথ আন্দোলনের কর্মসূচি আসছে। আর জোট হবে কি জোট হবে না এমন হতে পারে, জোটও হতে পারে, অথবা জোট না হয়ে যেখানে জামাত ইসলাম প্রার্থী দেবে সেখানে চরমনাই প্রার্থী দেবে না, যেখানে চরমনাই প্রার্থী দেবে সেখানে অন্য ইসলামিক দল প্রার্থী দেবে, এরকম হতে পারে। আর এটা পুরোপুরি ফাইনাল হবে মূলত তফসিল ঘোষণার পর। তফসিল ঘোষণার আগে মনোনয়নপত্র দাখিলের সময় মনোনয়নপত্র যাচাই বাছাই হতে পারে, সবাই মনোনয়নপত্র দাখিল করবে, ওই এক রিকুইজিশনের পরে অন্যরা মনোনয়নপত্র সেখান থেকে তুলে নিয়ে আসবে। মনোনয়নপত্র দাখিলের আগে, তফসিল ঘোষণার আগে এরকম ফাইনাল কিছু বলা যাবে না। 3 নম্বর যেটা প্রশ্ন করেছিলেন পিয়ার পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, আনুপাতিক। আপনার ভোটের ন্যায্য হিসাব আমরা যদি ধরি, বাংলাদেশে মনে করেন ঢাকা 19 আসনে আমাদের 5 জন প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দল মিলে কয়জন প্রার্থী? যদি 5 জন প্রার্থী ধরি, একটা দল পেয়েছে 35%, আরেকটা দল পেয়েছে 30% ভোট, আরেকটা দল পেয়েছে 20% ভোট, তাহলে 20 আর 30 কত? 50, 50 আর 35 কত? 85। আর দুইটা দল মনে করেন একজনে পাইছে 10% আর একজনে পাইছে 5%, অথবা দুইজনে 5% পার্সেন্ট আছে, 10% ভোট পাইছে, 95% ভোট কাস্টিং হয়েছে। তাহলে সর্বোচ্চ যিনি ভোট পাইছেন সে পাইছিল কয় পার্সেন্ট? 35%। মনে রাখতে হবে, সর্বোচ্চ যে ভোট পাইছেন সে পাইছে কত? 35%, সেকেন্ড 30%, থার্ড 20%, এরপরে 10%, এরপরে দুইজনে পাইছে 5%। এখন ভোট কাস্ট হয়েছে 95%। 95% কাস্ট হওয়ার মাধ্যমে বর্তমান যে বাংলাদেশের ভোটিং সিস্টেম, সেই সিস্টেম আছে, যিনি 35% ভোট পাইছেন তিনি ফার্স্ট হয়েছে না, তিনি সরকার গঠন করবেন। আচ্ছা, 95% ভোটের ভিতরে তাকে মতামত, তার পক্ষে গেছে কয় পার্সেন্ট? 35%, তার বিপক্ষে গেছে কয় পার্সেন্ট? 60% না, 10% তো কাস্ট হয় নাই। তাহলে হলো কি, এই 35% আলায় টোটাল 60% সহকারে টোটাল সকল মানুষের নেতা হয়ে গেল, সকল মানুষের সরকার গঠন করলো, অথচ 60% লোক তো তাকে চায় না। 60% লোক তাকে চাইছে, 60% লোক তাকে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামিক দলগুলো যেটা চায় সেটা হচ্ছে তারা পিয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে যত পার্সেন্ট ভোট, যে দল যত পার্সেন্ট ভোট পাবে ওই দলের হিসাব অনুযায়ী, ওই হিসাব অনুযায়ী সংসদে ওই দল ওই কয়জন প্রতিনিধি ঠিক করবে। বিএনপি যদি সেখানে 60% ভোট পায় তাহলে বিএনপি 3, 6, 18, 180 জন সংসদ সদস্য হবে। যদি বিএনপি 30% ভোট পায় তাহলে 3, 3, 9, 90 জন সংসদ সদস্য হবে। জামাত ইসলাম যদি 40% ভোট পায়, 3, 4, 12, 120% ভোট, 120 জন সংসদ সদস্য হবে। চরমনায় যদি সেখানে 10% ভোট পায়, চরমনায় 3 × 30 জন সেখানে হবে। গণ অধিকার যদি 5% ভোট পায়, গণ অধিকারে 15 জন হবে। এনসিপি যদি 3% ভোট পায়, 3 × 15 জন, 3, 3, 9 জন হবে। এখানে অন্যান্য হেফাজতি খেলাফত মজলিস যদি 5% ভোট পায় তারা সেখানে 15 জন সংসদ সদস্য হবে। বাংলাদেশ খেলাফত মজলিস যদি 3% ভোট পায় তারা সেখানে 9 জন সংসদ সদস্য হবে। এটা দ্বারা সুবিধা হবে যে প্রত্যেক রাজনৈতিক দল নির্বাচনের আগে, তফসিলের সময়, তফসিল ঘোষণার আগে প্রত্যেক রাজনৈতিক দল 300 জন এমপির ক্যান্ডিডেটের তালিকা নির্বাচন কমিশনে দেবে। সেই হিসাব অনুযায়ী আমি যদি 100টা আসন পাই তাহলে আমার 1 থেকে 100 জন সিরিয়াল যিনি আছে তারা এমপি হবে। আমি যদি 120টা পাই, 1 থেকে 120 জন সিরিয়াল পর্যন্ত এমপি হওয়ার মতো তারা আছে। এইখানে সুবিধা হবে, সকল রাজনৈতিক দলের মূল ব্যক্তিরা সংসদে যাবে। আইন প্রণয়নের ক্ষেত্রে তারা যথাযথ ভূমিকা পালন করবে। আমরা তো বিগত সময় এমন দেখছি কান গেয়ে সংসদ কামারি বেড়াইছে, আমরা এমন দেখছি যে লিখিত লিখে নিয়েছে সেটাও করতে পারে না, অথচ তিনি হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রের হচ্ছে মেকানিজম করবে, তিনি রাষ্ট্রের জন্য আইন পাস করবে, তিনি এরকম বিভিন্ন সময় বিভিন্ন আমরা
দেখেছি এইটা তো সুবিধা, এরকম এই অসুবিধাটা হবে না। অতএব রাষ্ট্রের প্রত্যেক দলেরই প্রথম সিরিয়ালে যারা থাকে তারাই তো এই রাষ্ট্রের জন্য চেষ্টা করে, তাদের তো জাতীয় এবং আন্তর্জাতিক জ্ঞান থাকে, তারাই পার্লামেন্টে যাবে, প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনবে। 2 নম্বর সুবিধা হচ্ছে প্রত্যেক দলের ভোটের অবমূল্যায়ন হবে না। যিনি এই যে 60% ভোট পাইলো, এই 60% কোনো মূল্য নাই, 35% যারা পাইলো তারা সরকার গঠন করলো, তাহলে এই 60% কি হবে? এখন সকল ভোটের কিছু হবে। 3 নম্বর সুবিধা হলো, যেমন কারণ জামাত ইসলাম 124 আসন পাইছে, 120 আসনের পরে 2 বছর পরে এখান থেকে একজন এমপি মারা গেছে অথবা 2 জন এমপি মারা গেছে, একজন সংসদে যদি একজন এমপি মারা যায় তাহলে কি করতে হয়? নির্বাচন কমিশন ওখানে আবার ওইটা শূন্য ঘোষণা করার পরে ওখানে আবার নির্বাচন দিতে হয়। রাষ্ট্রের টাকা খরচ হয় না? তাহলে এখানে কি হবে? পিআর সিস্টেম হলে ওখানে নির্বাচন করতে হবে না। 120 জন এতদিন ছিল, এখন একজন মারা গেছে, 121 নম্বর যে ছিল তাকে শপথ দিয়ে তিনি এমপি হবে। এটা ঠিক আছে? এভাবে হবে কিনা? এইভাবে যদি আসে, আশা করছি এরপরও এখন আমাদের যে আন্দোলন হচ্ছে, আন্দোলনের পরে যদি এটা পাস হয়, রাষ্ট্র, সরকার, জনগণ, রাজনৈতিক দলগুলো এরা আরো চলছিল বিশ্লেষণ করে কিভাবে হবে এটার উপরে প্রজ্ঞাপন জারি হবে। আশা করছি এরপরে আমাদের কর্মী ভাইয়েরা এখনো যতটুকু বুঝতে পারেন নাই এই বিষয়ে আপনারা বলবেন। আর এরপরে আমাদের এই পিআর সিস্টেম নিয়ে আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করবেন। পিআর সিস্টেম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নতুনদের নেতৃবৃন্দের কথা সেগুলো আমরা শুনে আমরা অভিজ্ঞতা অর্জন করবো। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামীতে যে সরকার গঠন হবে সেই সরকারটা অবশ্যই দেশের মানুষের জন্য, ইসলামের পক্ষে, দেশ এবং মানবতার পক্ষে আসবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়েছেন এর জন্য তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত কথা, আমার বিস্তারিত কথা এখানে শেষ করেছি। আমিন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান।